আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায় থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো প্রত্যেকবার পরীক্ষাতে আসে। অর্থাৎ এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো প্রত্যেকবার পরীক্ষাতে আসে, তাই আমি এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা জানো যে এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আগেই প্রকাশিত হয়েছে, এমনকি এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরও এই চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি, অবশ্যই এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। তবে আজকের ভিডিওতে আমি আরও বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো প্রত্যেকবার পরীক্ষাতে আসে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, যেগুলো বলা যায় প্রত্যেকবার পরীক্ষাতে আসে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ক দাগে বলা হচ্ছে, একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন, আহমদ শাহ আবদালি ছিলেন ড্যাশ, উত্তর হবে আফগান। 2 দাগের প্রশ্ন, মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন কে, উত্তর হবে ঔরঙ্গজেব। 3 দাগের প্রশ্ন, দেওয়ান পদে মুর্শিদ কুলিকে পাকাপাকিভাবে নিয়োগ করেন কে, উত্তর হবে সম্রাট ফাররুখশিয়র। 4 দাগের প্রশ্ন, মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ লাভ করে কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেব মারা যান কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করে, উত্তর হবে নিজাম উল মুলক বা নিজাম, 1724 খ্রিস্টাব্দে। 7 দাগের প্রশ্ন, সাদাত খানকে কে বুরহান উল মুলক উপাধি দেন, উত্তর হবে মোহাম্মদ শাহ। 8 দাগের প্রশ্ন, ফাররুখশিয়রের ফরমান জারি হয় কবে, উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন, কলকাতা দখল করে সিরাজ তার নাম কি দিয়েছিল, উত্তর হবে আলীনগর। 10 দাগের প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়, উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সাথে সিরাজের। 11 দাগের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, উত্তর হবে 1757 খ্রিস্টাব্দ 23শে জুন ব্রিটিশ কোম্পানির সাথে সিরাজ উদ দৌলার। 12 দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সাথে মীর কাসিম, অযোধ্যার শাসক সুজা উদ দৌলা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম জোটের। বলা ভালো, বক্সারের যুদ্ধ আসলে ইংরেজদের সাথে মীর কাসিমের হয়েছিল, তবে মীর কাসিম তার সঙ্গে নিয়েছিলেন অযোধ্যার শাসক সুজাউদ্দৌলাকে এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে। তাই বক্সারের যুদ্ধে মীর কাসিম জোটের পরাজয়ের পর এই 3 জনই বিপদে পড়েছিলেন। 13 দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন কে, উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 14 দাগের প্রশ্ন, সত্য বিলোপ নীতি চালু করেন কে, উত্তর হবে লর্ড ডালহৌসি। 15 দাগের প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে, উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম বা নিজাম উল মুলক। 16 দাগের প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়, উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, দুপ্লে কে ছিলেন, উত্তর হবে পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল। 18 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ বা তৃতীয় কর্ণাটিক যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে ফরাসিদের সাথে ব্রিটিশদের। এই যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়। 19 দাগের প্রশ্ন, সলবাইয়ের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের। এই চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়। 20 দাগের প্রশ্ন, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়, উত্তর হবে
1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সাথে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর। মনে রাখবে এই চুক্তির মাধ্যমে কোম্পানি পেশোয়ার দ্বিতীয় বাজিরাওকে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করিয়ে নেয়। 21 দাগের প্রশ্ন, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কবে হয়? উত্তর হবে 1845 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ব্রিটিশদের কাছে শিখরা হেরে যায়। 22 দাগের প্রশ্ন, লাহোর চুক্তি কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1846 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সাথে শিখদের। 23 দাগের প্রশ্ন, আসফ ঝা উপাধি কে পেয়েছিলেন? উত্তর হবে নিজাম উল মুলক। চলে আসছি খ দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে সাধারণত 2 থেকে 3 মার্কের প্রশ্ন রয়েছে। 1 দাগের প্রশ্ন, ফাররুখশিয়রের ফরমান কি? এই ফরমান এ কি বলা হয়? অথবা এইভাবেও আসতে পারে যে এই ফরমানের গুরুত্ব লেখো। দুটো প্রশ্নের ক্ষেত্রেই উত্তর এক হবে। যদি বলা হয় ফরমান এ কি বলা হয়, তখন লিখতে হবে ফরমানের বৈশিষ্ট্য, এই পয়েন্ট করতে হবে। আর যদি বলা হয় প্রশ্ন আসে যে গুরুত্ব, তখন পয়েন্ট করতে হবে ফরমানের গুরুত্ব। যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সংজ্ঞা হিসেবে পয়েন্ট করবে, লিখবে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফাররুখশিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। এই ফরমানকে বলা হয় ফাররুখশিয়রের ফরমান। এবারে যদি আসে যে এই ফরমানে কি বলা হয়, তখন পয়েন্ট করবে বৈশিষ্ট্য, বা যদি গুরুত্ব আসে তখন গুরুত্ব পয়েন্ট করবে। লিখবে ফাররুখশিয়রের ফরমান ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। দাঁড়ি এই ফরমানে বলা হয়, 1. ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। 2. ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামে জমিদারি কিনতে পারবে। 3. কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। 4. কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। 5. তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে। পরিশেষে বলা যায়, ফাররুখশিয়রের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল ওই ফরমান। 2 দাগের প্রশ্ন, এই প্রশ্নের মান 2। অন্ধকূপ হত্যা কাকে বলে? উত্তরে লিখবে কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিল। তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। যদিও এই ঘটনার সত্যতা সম্পর্কে বিতর্ক রয়েছে, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন। 3 দাগের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? এটা সাধারণত 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে। উত্তরে লিখবে পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। স্বাভাবিকভাবেই নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল। 4 দাগের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? এটা সাধারণত 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে, বা 3 মার্কেরও আসতে পারে। উত্তরে লিখবে কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে ক, নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ও খ, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়।
5 দাগের প্রশ্ন, 76-এর মন্বন্তর কাকে বলে? উত্তরে লিখবে 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বঙ্গাব্দের হিসেবে বছরটা 1176 বঙ্গাব্দ, তাই সাধারণভাবে ওই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।